আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে এখানে মাছ বের করছি আর আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে আমার বাচ্চা বেশ ২ টা বাচ্চাই। ১ম এ বড় বাচ্চা অসুস্থ হলো। সুস্থ হওয়ার পর তার কিছুদিন না যেতে আবার ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। তো আমি আর ফ্রিজটা কোনোভাবেই পরিষ্কার করতে পারিনি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর মানে যারা যেসব বাচ্চারা একটু মা ভক্ত, মানে মা একটু সরে গেলেই যেগুলো বাচ্চা খুব কান্নাকাটি করে, এগুলো বাচ্চাকে মানুষ করাটা অনেক কঠিন। যেহেতু আমরা মা, মা মানেই তো সংসারের সব দায়িত্ব কাঁধে নেয়া। তো এর জন্য হচ্ছে দেখা যায় যে আমি কোনো কাজ করতে গেলে আমার ছোট মেয়েটা খুব কান্নাকাটি করে, মানে খুব অস্থির হয়ে যায়। মানে ও চায় সবসময় আমি ওর কাছে থাকি। ও খাওয়া-দাওয়া করুক বা খেলুক, যেটাই করুক না কেন মানে ওর হচ্ছে আমাকে লাগে। তো সেটা তো আর পসিবল না। যেহেতু আমার সংসারে অনেক কাজ থাকে। তো দেখা যায় যে বাচ্চাকে অনেক সময় কান্না করিয়েও কাজ করতে হয়। এই যে আমি ব্লগটা করছি তখনও কিন্তু আমার বাচ্চাটা বেশ অসুস্থ। আর এইদিকে আম্মু চলে গেছে, যেহেতু আব্বু বাসায় একা ১ সপ্তাহ ছিল আম্মু। বাসায় যাওয়াটা আম্মুর শরীরও খুব একটা ভালো না। আর বাসায় যাওয়াটাও খুব জরুরি ছিল। আম্মু যদি অসুস্থ হয়ে যেত বাচ্চাসহ আম্মুকে মানে ম্যানেজ করাটা আমার অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তো যে কারণে আমি আর আমার মাকে আর আটকাইনি। আম্মু কিন্তু চলে গেছে। আর যেহেতু এইদিকে আমার শাশুড়ি আসবে সেহেতু আমি আর আটকালাম না। আ তো পরে আর কি করার, এইদিন এটা যেহেতু গতকাল, তো গতকালকে মানে গতকাল বলছি, মানে আ ইয়া মেয়ের হচ্ছে আ কি বলে? স্কুল খুলেছে কিন্তু স্কুলে যাওয়া হয়নি কারণ মেয়ে অনেক অসুস্থ ছিল। পরীক্ষার পরে স্কুল খুলেছে। পরীক্ষা বলতে অনেকে বলতে পারে এই সময় কিসের পরীক্ষা? মান্থলি যে পরীক্ষাটা হয় সেটার কথা বলছি। আর আমি শর্টকাটে এইদিকে একটা তরকারি রান্না করছি। ১ম এ চিন্তা করেছিলাম একটা তরকারি রান্না করব। তো একবারে চচ্চড়ি করব, তাহলে ঝামেলা থাকবে না। আর ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু এখানে আমি কাজ করছি। কিন্তু ছোট মেয়ে কিন্তু এর মধ্যে কিন্তু উঠে যাবে। মানে একাই ঘুম থেকে উঠে এসে চলে আসবে। আর এদিকে চাল কুমড়াটা একদম টাটকা। তো ভাবলাম এদিকে চাল কুমড়াটা রান্না করে নিই। আর আমি বড় একটা ঘোমটা দিয়েছি। মানে আমি ভিডিও এডিটিং করতে, মানে এখন এই যে ভয়েস দিতে এসে দেখে অনেক হাসি পাচ্ছিল যে আমি হঠাৎ করে কেন এত বড় ঘোমটা দিলাম। এমনিতে আমি কাজ করতে গেলে একটু মাথায় কাপড় দিয়েই কাজ করি। কেন যেন এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। আর এই যে চৌকির উপরে অনেকে বলতে পারেন রাইস কুকার। তো রাইস কুকারটা রাখার মতো অন্য জায়গায় কোনো অপশন নেই। তো যে কারণে এখানে রেখেছি। আর এদিকে চাল কুমড়াটা কেন যেন আজকে আমি বড় করেছি। ভাজার পরেও আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগছিল না। আসলে শর্টকাটে যা করা যায়। কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই যে চাল কুমড়া রান্না করছি আমি, কেন যেন ভিডিও করতে অনেক তেল দিয়ে ফেলেছিলাম। পরে দেখে নিজের কাছে খুব রাগ হচ্ছিল যে আজকে আমি এত তেল দিয়েছি। আর এই যে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এদিকে চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটা আমি দেখাতে পারি নাই কারণ সম্ভব ছিল না আমার। আর এইদিকে রুমের অবস্থা খুবই খারাপ। কোনোভাবেই গুছাতে পারছিলাম না। আর রিফাকে নামিয়ে দিলাম। ও যেহেতু এখন একটু করে হাঁটছে, মানে কয়েকদিন তো উঠতেই পারছিল না। আর এখন যেহেতু পারছে তো আমি ভাবলাম যে ঠিক আছে ও কিছুক্ষণ খেলুক। আর এইদিকে আমি একটু কাজ করে নেই। আর সকালবেলা আমার কিন্তু ঘুম থেকে উঠে সবাই ওঠার পরেই আমি বিছানাটা গুছাই। কিন্তু আজকে আর তা সম্ভব হয়নি। ১ম এ রান্না করেছি, দেন আমি এইদিকে ঘর গোছাতে এসেছি। আর আমার মেয়ে স্কুলে না গেলে আমার বড় মেয়ের একদমই ভালো লাগে না। সারাদিন বাসার ভিতরে একা আর কতক্ষণই খেলা যায়। যদিও আশেপাশের বান্ধবীরা আছে তো তাদেরও তো স্কুল আছে। তো স্কুলের দিনেও দেখা যায় যে যেতে পারে না।
তো ও খালি বলছিল, "মা স্কুলে যাবে না, যাবে না।" তো আমি বললাম, "না বাবা, তোমার আপু অসুস্থ। আজকে আর যাব না। তবে চেষ্টা করব আগামীকাল থেকে যাওয়ার।" এই কথাই বলছিলাম। আর এই যে কোলবালিশ পড়ে গেছে। আমার ঘরটা হচ্ছে সকালবেলা আমি সকাল বলছি, রাতের বেলা ঘুমানোর আগে কিন্তু আমি বেড, তারপরে নিচে ফ্লোর সব কিন্তু ঝাড়ু দিয়ে ঘুমাই। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মানে আমি যদি ঘর পরিষ্কার না করে যদি ঘুমাই, আমার ঘুমের মধ্যেও শান্তি লাগে না। তো পুরো বিছানাটাকে একটু আজকে সবগুলো বালিশ তুললাম। মানে কেন যেন উম বালিশের ওইদিকে না মানে দেখা যায় যে ময়লা পড়ে যায় তো। আর ছোট বাচ্চা চিপা-চাপায় খাবার কিন্তু থেকেই যায়। তো আমি এদিকে বিছানাটা ঠিক করছিলাম। আমার ছোট মেয়ে টান দিয়ে ইয়া করছিল। পরে ভাবলাম ও সরে গেল, তো তাড়াতাড়ি করে বিছানাটাকে আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। যদিও কিছু নেই, তারপরেও ঝাড় দিয়ে নিলাম। আর ছোট মেয়েটা কিন্তু একটু বিরক্ত বোধ করছিল। মানে শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই। একটু পরপর খেলছে, আবার কান্না করছে, এভাবেই কাজ আমার মানে কি বলবো? মানে কোনো আর ঘরের কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। মনে হয় যে শুয়ে বসে যদিও থাকি, আমি সব কাজ শেষ করে তবেই আমি বসে থাকবো। ওই কাজ ফেলে রেখে মানে ভালো লাগে না কেন যেন। আর কাজ ছাড়া শুয়ে বসে থাকতেও আমার ভালো লাগে না। কিন্তু বাচ্চা আমার ২ টা বাচ্চাই কেন যেন একই রকম। মানে আমাকে বলতে একদম পাগল। ২ জনই একই টাইপের। আমার মা তো বলে ২ জনই মা ভক্ত হয়েছে। কিন্তু আমি দেখি না, আমার বড়টা একদমই বাবা ভক্ত। বাবা পেলে ওকে ওর আর কাউকেই লাগে না। তো আমি কিন্তু রুম যখন ঝাড়ু দিচ্ছিলাম তখনও জানি না যে আমি কি করতে যাচ্ছি। পরে ঝাড়ু দেওয়ার পর মনে হলো যে দরজাটা তো আমার পুরোটা খোলে না। আর ছোট বাচ্চা শুধু দরজার সাথে বাড়ি খায়। তো যে কারণে ভাবলাম যে আজকে সোফার সাথে ফার্নিচারগুলো চেপে দিব। যদিও দেখতে খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। আর আমি এদিকে আলমারিটা কোনোভাবেই টানতে পারছিলাম না। কারণ কাপড় ভর্তি ছিল আলমারি। আর সেগুলো বের করে পুনরায় ছোট বাচ্চা নিয়ে গোছানোটাও আমার পক্ষে সম্ভব ছিল না। তো ভাবলাম যে আমি এইদিকে আগে ২ টা ড্রয়ার খুলে নেই। ড্রয়ারগুলোতে হচ্ছে শীতের কাপড় আছে, আমার হাসব্যান্ডের কাপড় আছে। তো এইদিকে আমার ছোট মেয়েটা আবার এগুলো পেয়ে ও তো মহা খুশি যে আমি এগুলোকে এখন একটা, একটা করে বের করব। আর এগুলো যদি ও বের করে তো আমার এগুলো গোছানোটাও একদম হ্যাট্রিক হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমি তো আলমারিটা টেনে নিলাম। আর আমার এগুলো সবগুলোই সিঙ্গেল, কারণ রুমটা আমার খুবই ছোট। আ এগুলো বিষয়ে না বলি, বলতে গেলে আমার হুম মনে হয় যে শ্বাসকষ্টের সমস্যা হয়। এরকম মানে খুব টেনশনে পড়ে যায় আরকি। তো কাপড়-চোপড় রাখাগুলোও খুব কষ্ট হয়ে যায় আমার। দেখা যাক ভবিষ্যতে কি করা যায়। আলমারি তো বাসা থেকে দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি জায়গার অভাবে। যেহেতু নেইনি, দ্বিতীয়ত আর চাইবো না বাবার বাসায় থেকে। আমার হাসব্যান্ডকেই দিতে হবে, যেহেতু ফল্টটা ওর, ফল্ট বলতে দোষটা ওর। তো সেহেতু ওকেই তো সেটার ক্ষতিপূরণটা ওরই দিতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে সব কাজ রান্না-বান্না শেষ করে বড় মেয়েকে ছোট মেয়েকে খাবার খাইয়ে এখন নিজে খেতে বসেছি। এখন বাজে প্রায় পৌনে ৪টা। মানে খাওয়া-দাওয়া করে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো। কি বলবো? মানে সারাদিন পর মনে হয় কি ভাতটা একটু রিল্যাক্সে যদি খেতে পারতাম। কিন্তু সেটা তো আর আমাদের মতো মায়েদের সম্ভব না। মেনে নিয়েছি, এটা মেনে নিতেই হবে। আর কি বলবো? ছোট, ছোট বিষয়গুলোকে না আমি এখন আর পাত্তা দেই না। মানে দুঃখ, কষ্ট মেনে নিয়েছি। আমার এই বাড়িতে এভাবেই দিন যাবে। আমার কাছে এটাই মনে হয়। আমার সকাল-রাত বলতে এখন আর কিছুই নেই। এখন শুধু স্বপ্ন দেখি ২ বাচ্চাকে মানুষ করার। আর এইদিকে বিকালে আসলাম নাস্তা বানাতে। এদের চিজ, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, এখানে মুরগির মাংস আমি এরকম করে কেটে, কেটে ডিপে এভাবেই মানে বাটিসহ রেখেছিলাম। এদিকে ডিম আর পাস্তা কিন্তু সেদ্ধ দিয়েছি। পাস্তা অর্ধেক যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নুডলসটা দিয়ে দিব।
আর এই তো নুডলস কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, পাস্তাও সেদ্ধ হয়ে গেছে। এখন মুরগির মাংসটাকে ভেজে নিব। আর ডিমটাকেও ভেজে নিব আগে। তো এখানে কিন্তু গরম মশলা দিয়েছি। মুরগির মাংসও কিন্তু গরম মশলা দিয়েই ভেজে নিয়েছি। আদার্স কোনো মশলা কিন্তু দিইনি। আর নুডলসে কিন্তু হাবি-জাবি এটা সেটা দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। মানে মশলার ক্ষেত্রে বলছি। তো এই যে নুডলস রান্না করা হয়ে গেছে। চিজ দেওয়াতে নুডলসের স্বাদটা আরও বেড়ে যায়। আর আমার ২ মেয়ে তো মশলাযুক্ত নুডলস খায় না। আর আমার ছোটো মেয়ে খাচ্ছে পাস্তা, আর বড় মেয়ে খাচ্ছে নুডলস। আর এই যে আমার মেয়ে অসুস্থ। আহ মেয়েটাকে কি বলবো, এত কষ্ট লাগছিল, পট্টি দিয়েছি। আর খুব খারাপ লাগছিল। আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর এই তো দোয়েল পাখি এখানে খুব ডাকাডাকি করছিল, তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি স্মৃতি হিসাবে। আমাদের বাসায় সব ধরনের পাখি আসে, যেহেতু গাছপালা, কাঠবিড়ালি, ইঁদুর